আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীর কোরাইল বস্তিতে ভয়াবহ আগুনে 1500 ঘর পুড়ে ছাই, হতাহত হয়নি কেউ, খোলা আকাশের নিচে শত শত পরিবার। রাতে গণভোট অধ্যাদেশের গ্যাজেট প্রকাশ, সংসদ নির্বাচন এবং গণভোটের কেন্দ্র একই হবে, ব্যালট পেপার হবে আলাদা। ভবিষ্যতে দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হবে না, ঠাকুরগাঁয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল। বাংলাদেশে প্রায় 6 কোটি মানুষ দারিদ্র্যের সীমার নিচে চলে যাওয়ার আশঙ্কা বিশ্বব্যাংকের, ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টির তাগিদ। এবং হবিগঞ্জ ও শেরপুরের সীমান্তবর্তী এলাকায় ঝেঁকে বসেছে শীত, ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত, সড়কে বাড়ছে দুর্ঘটনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। রাজধানীর কোরাইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাসিন্দারা। ঘর পড়ে যাওয়ায় রাতের রাস্তায় খোলা আকাশের নিচে আশপাশের মাঠ ও মসজিদে রাত কেটেছে তাদের। গতকাল সন্ধ্যায় লাগা আগুন ফায়ার সার্ভিসের 20টি ইউনিটের 5.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে 1500 ঘর। ফায়ার সার্ভিস বলছে এখনো হতাহতের তথ্য তাদের কাছে নেই। তদন্ত রিপোর্ট হাতে এলে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন তিনি। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মিজান শাহজাহান। ওখানকার সর্বশেষ সরাসরি খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। মারিয়া, আপনাকে ধন্যবাদ। করাইল বস্তির আগুন গতকাল রাত 10:35 নিভে গেলেও মানুষের মনের মধ্যে, অন্তরের মধ্যে যে আগুন তা কিন্তু জ্বলছে। কারণ এই করাইল বস্তিতে প্রতি বছরে 2 থেকে 3 বার ছোট বড় আগুন লাগে। তবে এবারের আগুনটা হচ্ছে অন্য যে কোনো বছরের তুলনায় ভয়াবহ। কারণ আমরা গতকাল ফায়ার সার্ভিসের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে এবারের আগুনে কম বেশি 1500-র মতো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন যে এই সব 1500 ঘরে কারা বসবাস করে। বিশেষ করে ঢাকা শহরে যারা দিন আনে দিন খায়, সেসব দিনমজুর, রিক্সাওয়ালা, যারা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে, অথবা পোশাক শিল্পে কাজ করে যেসব নারী জীবিকা নির্বাহ করে, তাদেরই একটা বড় অংশ কিন্তু এই করাইল বস্তিতে বসবাস করে। এসব মানুষের এই ঘর পুড়ে যাওয়ার পরে তারা এখন সব হারিয়ে অনেকটাই নিঃস্ব। এই রিক্ত সিক্ত মানুষ আবারও নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তারা স্বপ্ন দেখছেন এ সমস্ত ক্ষত তারা অন্তরে চাপা দিয়ে, তারা এই সমস্ত তুষের আগুন চাপা দিয়ে তারা আবারও নতুন করে ঘুরে দাঁড়াবেন। এজন্য নতুন করে সংসার সাজানোর জন্যই তারা কিন্তু তাদের পরিবারের সদস্যদের নিয়ে আর সকাল থেকেই তারা কর্মযজ্ঞ শুরু করেছেন। তারা এখানে যে পোড়া টিন রয়েছে, সেসব টিন থেকে তারা কতটুকু ব্যবহার উপযোগী আছে তা দেখার চেষ্টা করছেন এবং তাদের ভিটে মাটি সেটি শনাক্ত করার চেষ্টা করছেন। এখানে যদিও কিছু কিছু দ্বিতল ভবন রয়েছে, এছাড়া বেশিরভাগই হচ্ছে টিন দিয়ে তৈরি করা অস্থায়ী বস্তি। আর যে সমস্ত অস্থায়ী বস্তিগুলো রয়েছে সেগুলো একেবারেই পুরে নিশ্চিহ্ন হয়ে গেছে। আর দ্বিতল বা একতলা যেসব ভবন রয়েছে তার উপরের অংশ অর্থাৎ ছাদ পুড়ে গেছে, বাকি অংশটুকু রয়েছে। তবে ঘরের মধ্যে কিছু অবশিষ্ট নেই। দিন আনা দিন খাওয়া এসব মানুষ ঘরের ভিতরে যে তাদের চেয়ার, টেবিল, খাট, পালং কোনো কিছুই আর অবশিষ্ট নেই। এমনকি যারা তাদের সঞ্চিত অর্থ ঘরে রেখে গেছেন সেটাও তারা অনেকে নিয়ে বের হতে পারেননি। কারণ তারা আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে পরিবার পরিজনদের নিয়ে নিরাপদে বের হওয়াটাই তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আর মারিয়া, আপনাকে আমি জানিয়ে রাখি যে এই করাইল বস্তিতে প্রায় 5000-এরও বেশি ঘর থাকলেও এখানে প্রায় 1500 ঘর পুড়ে গেছে। কিন্তু এই করাইল বস্তিতে প্রবেশের জন্য কিন্তু কোনো রাস্তা নেই।
এই সরু রাস্তা, অন্যদিকে যানজটের নগরী ঢাকা, সব মিলিয়ে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পাওয়ারও 35 মিনিট পরে কিন্তু ঘটনাস্থলে আসতে পেরেছে। কিন্তু তারা তাৎক্ষণিকই কন্ট্রোল রুমে খবর পরেই তাদের 11টি ইউনিট রওনা দিয়েছিল। আপনি জানেন যে 19টি ইউনিটের 5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু সেই 19টি ইউনিটকে এখানে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। এর কারণ হচ্ছে একদিকে যানজট, অন্যদিকে এখানে রাস্তার সরু অবস্থান। আমরা যে সকালে এই ঘটনাস্থলে এখানে এসে প্রবেশ করেছি, আমাদেরকে মূল সড়কে গাড়ি রেখে প্রায় 20 মিনিট হেঁটে কিন্তু এখানে আসতে হয়েছে। এই অবস্থায় পানির উৎসও কিন্তু এখানে সংকীর্ণ, কারণ ফায়ার সার্ভিসের জন্য আগুন নিয়ন্ত্রণের জন্য প্রধান দরকার হচ্ছে পানি। যদিও বনানী লেক রয়েছে আমার পাশে, কিন্তু পানির উৎস এখানে সীমিত থাকায় ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে। মারি, এই হচ্ছে এই মুহূর্তে আমার কাছে করাইল বস্তিতে সবশেষ খবর। এই মুহূর্তে এখানে যেহেতু কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আমরা কেউ নিখোঁজ রয়েছে বলে বাসিন্দারা দাবি করেছেন। সে ব্যাপারে হয়তো যে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটির রিপোর্ট পেলে বলা যাবে যে আসলে কেউ নিখোঁজ রয়েছেন কিনা। মারিয়া, 5.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলো চট্টগ্রামের কালুরঘাট এলাকার এশিয়ান গ্রুপের গোডাউনের আগুন। গত রাত 10টার দিকে কালুরঘাট বেসিক শিল্প নগরিক এশিয়ান গ্রুপের পোশাক কারখানার গোডাউনে এই আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন সার্ভিস থেকে 4টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। রাতে 3:30টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে বলে জানায় ফায়ার সার্ভিস। এর আগে গত রোববার নগরীর কদমতলীতে অপর একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অধ্যাদেশ আকারে পাশ হলো গণভোট আইন 2025। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বিশেষ বৈঠকে অধ্যাদেশটি পাশ হওয়ার পর রাতে গ্যাজেট প্রকাশ করে সরকার। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, সংসদ নির্বাচন ও গণভোটের এবং কেন্দ্র একই থাকবে, ব্যালট পেপার হবে আলাদা। নির্বাচন আয়োজনে কোনো হুমকি নেই বলেও জানান তিনি। এ সময় নির্বাচন কমিশন সচিব জানান, আগামী 5 ডিসেম্বরের মধ্যে কেন্দ্র ভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। ইয়াসিন রানার রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের মানুষের মতামত বা সম্মতি জানার জন্য একটা আইন করেছি, গণভোট আইন। যে গণভোটটা হবে সেই গণভোটটা কিভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি। আমরা আশা করছি আজকে বা কালকের মধ্যে এটা গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। জাতীয় ঐকমত্য কমিশনের 30টি প্রস্তাবনা নির্বাচনে জয়ী দলগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে বলে জানান আইন উপদেষ্টা। জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে এবং একই সাথে এনসিপি জুলাই সনদে তাদের স্বাক্ষর না থাকলেও তারা এই 30টি প্রস্তাবে তাদের সম্মতি জানিয়েছিল। আর 30টার ব্যাপারে ঐকমত্য সেটা বলেছি যে এটা ওনারা করতে বাধ্য থাকবেন। একই দিন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, নির্বাচন আয়োজনে কোনো হুমকি নেই। চ্যালেঞ্জ থাকেই, সেটা সবসময় আছে। কোনো অস্বাভাবিক কোনো চ্যালেঞ্জ বা অস্বাভাবিক কোনো থ্রেট ফিল করছি না। এটা শুধু আমাদের জন্য চ্যালেঞ্জ না, এটা আমাদের জাতির জন্য চ্যালেঞ্জ। আমরা 20-22 বছর পর একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করব। একদিনে 2টি ভোটের জন্য নির্বাচন কমিশন যথাসময়ে সকল প্রস্তুতি নিচ্ছে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। ভোটার তালিকা প্রস্তুত করতে হয়, ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে। আর অন্যান্য যে দ্রব্য সামগ্রী যেটা আমাদের লাগে, ব্যালট বক্স, লক, সিল, গালা, আপনার কালি, আঙুলের অঙ্গচিহ্ন, কালি, স্টাম্প প্যাড, এগুলোর পর্যাপ্ত পরিমাণে আমাদের মজুদ এসছে। গণভোটের সার্বিক বিষয় ভোটারদের বোধগম্য করতে ব্যাপক প্রচারণা চালানো হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতা চায় সরকার। ওনারা যেন কোয়েশ্চেনটা বুঝেন, এই জন্য আমরা 3 মাস ব্যাপী প্রচারণা করব। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ডক্টর আসিফ নজরুল।
অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক পরিবর্তন ভবিষ্যতে দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে ঠাকুরগাঁয়ে ব্যবসায়ী সমিতির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। ঠাকুরগাঁয়ে অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে মির্জা ফখরুল আরও বলেন, আগামী নির্বাচন তার জীবনের শেষ ভোট হতে পারে। জনগণ যদি মনে করেন তিনি আরও কাজ করতে পারবেন, তবে ধানের শীষে ভোট দিতে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যে আমরা আমাদের এলাকাতে আমরা নতুন করে বাংলাদেশকে আবার একটু তৈরি করা, আবার যেন ওই ফ্যাসিস্ট শক্তি না আসে, আবার যেন হাসিনার মতো এরকম ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট গভর্নমেন্ট না আসে, যেন কথায় কথায় অ্যারেস্ট না করে, পালিয়ে না বেড়াতে হয়, শান্তিতে ঘুমাতে যেতে পারি। এই বিষয়গুলো কিন্তু এখন একটা সুযোগ এসছে। প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, তারা 9 মাসের মধ্যে সাংবিধানিক কিছু পরিবর্তন নিয়ে এসেছেন, যেখানে আমরা আশা করছি যে এইগুলো যদি আমরা করা যায়, তাহলে ভবিষ্যতে আর এই ধরনের কোনো আপনার কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আগামী নির্বাচনে জনগণ দুর্নীতি, সন্ত্রাস, অবিচারের বিরুদ্ধে রায় দেবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে নিজ সংসদীয় আসনে প্রীতি সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের জনগণ শোষক এবং শোষিত এই দুই ধরনের মানুষ আর দেখতে চায় না। বর্তমান সমাজে নারীরা পর্যাপ্ত সম্মান ও নিরাপত্তা পাচ্ছে না। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানান আমিরে জামায়াত। তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় জামায়াত। সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। আমরা বাংলাদেশের জনগণের রায় পেয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই, দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা থামবো না, কেউ আমাদেরকে থামাতে পারবে না। আমাদের তৃতীয় অঙ্গীকার, সবার জন্য ন্যায় বিচার। এটার থেকে গরিব ধনী, দল ধর্ম নির্বিশেষে কেউ যেন বঞ্চিত না হয়। সবাই যেন আইনের সমান সুযোগ পায় এবং ন্যায় বিচার পায়। 6,20,00,000 মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংক। চলতি বছরে দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য দিয়েছে সংস্থাটি। জিনিসপত্রের দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকায় দারিদ্র্যের হার 18.7% থেকে বেড়ে 21.2% ওঠার সংখ্যা কথাও জানিয়েছেন তারা। শহর ও গ্রামে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি এই পরিস্থিতি সামাল দিতে পারবে বলে সুপারিশ বিশ্বব্যাংকের। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশে 2025 সালের দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, দেশে 2010 থেকে 2022 পর্যন্ত দারিদ্র্য কমেছিল, যার হার 31.1% থেকে 18.7%। একই সময়ে অতি দারিদ্র্য 12.2% থেকে কমে হয়েছিল 5.6%। যদিও 2016 সাল থেকে দারিদ্র্যের হার কমায় ছিল ধীর গতি। ওই সময়ে বিদ্যুৎ, স্যানিটেশন ও শিক্ষার সুযোগ বেড়ে 3,40,00,000 মানুষ বহুমাত্রিক দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছিলেন। কিন্তু মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্য বাড়ায় 2,10,00,000 মানুষ এখন দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। 2023 থেকে 2024 সালে 20 লাখ মানুষ হারিয়েছেন কর্মসংস্থান। এবছর আরও 8 লাখ মানুষ বেকার হবে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক। What are the main key development challenges in poverty reduction that Bangladesh was facing at the time? The percentage of people below the poverty rate has increased from 18% to 27%. Percentage of people below the extreme poverty has risen from 5.6 to 9.3%. So what does these speak about? অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্থপাচার, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের অর্থনীতি চাপের মুখে। এক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে হতাশা জানান কেউ কেউ। The law and order situation remains in a
steady manner. Otherwise, poverty will be going down further. We can pose a question. 15 months of reform discussions, transition to elected government in 3 months. At the end of the day, is it going to be an elite-created illusion of change, or will we see a persistence of those wrong intensive which have really brought us to where we are? If Bangladesh is going to move to the next stage, it needs higher quality growth, more inclusive growth, and growth that is centered on job creation. প্রতিবেদনে বিশ্বব্যাংক বলছে দারিদ্র্য কমানো ও মানুষের মর্যাদা নিশ্চিত করার কার্যকর উপায় নতুন কর্মসংস্থান সৃষ্টি। এক্ষেত্রে যুবক, নারী এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কাজের ব্যবস্থা করা জরুরি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দ্রুত গতিতে এগিয়ে চলছে খাগড়াছড়ি দীঘিনালা সড়ক প্রশস্তকরণ কাজ। সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 34 কোটি 63 লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, এই কাজ শেষ হলে সাজেক যাওয়ার দিন দর্শকের ভোগান্তির অবসান হবে। সেই সাথে এই অঞ্চলে বাড়বে পর্যটক ও বাণিজ্যিক কার্যক্রমের গতি। খাগড়াছড়ি থেকে আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন ফারহি ইসলাম টুম্পা। পর্যটন কেন্দ্র সাজেকের পাশাপাশি দীঘিনালা, বাঘাইছড়ি ও লংতো উপজেলার মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ খাগড়াছড়ি দীঘিনালার এই সড়ক। পাহাড়ি ঢালু দীর্ঘ এই সড়কে রয়েছে 50টির বেশি পাক। এছাড়াও সরু এই সড়কে দুটি গাড়ি মুখোমুখি চলাচলে পর্যাপ্ত জায়গা না থাকায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। দৈনিক হাজার হাজার গাড়ি এই রাস্তায় চলাফেরা করে। পূর্বে 12 ফুট রাস্তা ছিল, 12 ফুট রাস্তার পাশাপাশি 3 ফুট করে 6 ফুট সোলিং ছিল। একটা গাড়ি যখন ক্রসিং করতে যাওয়া হতো তখন দেখা গেছে যে গাড়িটা সোলিং এর উপরে যখন একটা চাকা ফালাই দেওয়া হতো, এখানে গর্তের কারণে বিভিন্ন ভাঙ্গার কারণে এখানে দুর্ঘটনার সম্মুখীন হইতে হইতো। আমাদের একটা সিএনজি মাহেন্দ্রা রাস্তার নিচে নামাই দিতে হইতো। ইট সোলিং অনেক সময় স্লিপ করে গাড়িটা পড়ে যেত। 3 ফিট 6 ফিট সোলিং তুলে যখন 18 ফিট করবে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমাদের সড়কগুলো হওয়ার কারণে আমরা অনেকগুলো খুশি। আমরা দ্রুত কঙ্কর ভাঙা শেষ করার চেষ্টা করব। এই রাস্তাটা হলে মানুষের অনেক উপকার হবে। দীঘিনালা রোডে গাড়ি বেশি হওয়ার কারণ সাজেক পর্যটক যায় অনেক বেশি। যদি 18 রোড হয়ে যায় আশা করি দুর্ঘটনা হবে না। সড়ক ও জনপদ বিভাগ বলছে, দুর্ঘটনা রোধে সড়কটি 18 ফুটে উন্নীত করার লক্ষ্যে দরপত্র শেষে ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশও দেওয়া হয়েছে। আমরা যে ঠিকাদার অলরেডি আপনারা দেখেছেন যে কাজ শুরু করেছে। আমরা বিশ্বাস করি এই সড়কটি 18 ফিটে প্রশস্তকরণের কাজ শেষ হলে তাদের যে যাতায়াতের ঝামেলাগুলো ছিল এটি সুন্দর কোঠায় নেমে আসবে এবং তাদের যাতায়াতটা আরো নির্বিঘ্ন হবে এবং ঝুঁকিমুক্ত হবে বলে আমরা আশা প্রকাশ করছি। কার্যাদেশ অনুযায়ী নির্ধারিত 6 মাসের মধ্যেই সড়ক প্রশস্তকরণ কাজ শেষ করা হবে বলে আশা ঠিকাদার সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। হবিগঞ্জ ও সীমান্তবর্তী শেরপুরে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অগ্রহায়ণের শুরুতেই এসব জেলায় তাপমাত্রা কমে যাওয়ায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় সড়ক মহাসড়কে দৃষ্টিসীমা প্রায় শূন্য হয়ে পড়েছে। ফলে দুর্ঘটনার হার বেড়েছে এবং যানবাহন চলছে ধীর গতিতে। শীতে কাবু হয়ে পড়া সাধারণ মানুষ আগুন জ্বালিয়ে গরম নিচ্ছেন, আর অনেকে গরম কাপড়ের অভাবে ভাসমান দোকান থেকে পুরনো কাপড় কিনছেন। শেরপুরের শ্রীব্রতী, ঝিনাইগাতি, নালিতাবাড়ি সহ পাহাড়ি ও চলাঞ্চলে কনকনে হিমেল হাওয়ায় নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। ভোরে প্রচণ্ড ঠান্ডায় কৃষক শ্রমিকদের কাজেও বিঘ্ন ঘটছে। শীতজনিত সর্দি, জ্বর ও বিভিন্ন রোগে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে শেরপুরবাসী বলছেন, জেলার আবহাওয়া অফিস না থাকায় তাপমাত্রার ওঠানামা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাচ্ছেন না তারা। লিবিয়া থেকে যুদ্ধের কারণে শূন্য হাতে ফিরে আসার পরও হাল ছাড়েননি মাগুরার সজীব মণ্ডল। দারিদ্র্য ও হতাশার মাঝেও নতুনভাবে পথ খুঁজতে তিনি বেছে নেন শশা চাষকে। 2 বিঘা জমিতে আধুনিক মাচা পদ্ধতিতে চাষাবাদ শুরু করে এখন প্রতিদিনই পাচ্ছেন ভালো ফলন ও আয়। সজীবের এই প্রত্যাবর্তনের গল্প এখন এলাকার অন্য কৃষকদেরও অনুপ্রাণিত করছে। মাগুরার প্রতিনিধি সুজন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম।
ভাগ্য বদলের আশায় লিবিয়া পাড়ি দিয়েছিলেন মাগুরার সজীব মণ্ডল, কিন্তু যুদ্ধ শুরুর কারণে 1 বছরও থাকতে পারেননি সেখানে। শূন্য হাতে দেশে ফিরে পড়ে যান দারিদ্র আর হতাশায়, তবে হাল ছাড়েননি। শেষ ভরসা হিসেবে বেছে নেন কৃষিকে। 2 বিঘা জমিতে শুরু করেন শশা চাষ। লিবিয়ায় দেখা মাচা পদ্ধতিতেই শুরু করেন চাষাবাদ। এরপরেই শুরু হয় তার ভাগ্য বদল। ওই দেশে যুদ্ধ বাধার কারণে আমি দেশে ফিরার পরে আমি এসে এই চাষটা শুরু করি আমি অনেকটাই বর্তমান লাভবান। সজীবের সফলতা দেখে আশেপাশের কৃষকদের মধ্যেও তৈরি হয়েছে নতুন আগ্রহ। এই চাষটা প্রায় 2 বিঘা জমিতে আছে এবং এর ফলন মোটামুটি ভালো হয়েছে। 6 বছর ধরে সজীব মণ্ডল এই ক্ষেত করতেছে, ভালো লাভবান হয়েছে। এই দেয়া দিয়ে সবাই কিন্তু এই ক্ষেত করতে। সজীব মণ্ডলের চাষ দেখে আমাদের গ্রামে আরো অনেকেও চাষ করতেছে, বাজারে ভালো পাচ্ছে, সবাই লাভবান হচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন, আধুনিক পদ্ধতিতে শশা চাষ করলে উৎপাদন বাড়ে, কৃষকও লাভবান হন। বর্তমানে কেউ আধুনিক উপায়ে চাষাবাদ করে তাহলে তার বিদেশ যে স্বাবলম্বী হওয়ার দরকার নেই এবং সে দেশেই উৎপাদন বাড়াতে পারে এবং দেশের প্রয়োজনে কাজ করতে পারে। বিদেশ থেকে শূন্য হাতে ফিরেও হাল না ছাড়া সজীব মণ্ডল প্রমাণ করেছেন, পরিশ্রম আর সঠিক পরিকল্পনা থাকলে নিজের দেশের মাটিতেই বদলে দেয়া যায় ভাগ্য। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে বিমান হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের। আফগান তালেবান দাবি করেছিল 25 নভেম্বর ভোরে খোস্ত, কুনার ও পাকতিতা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অন্তত 10 জন নিহত হয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তান আফগানিস্তানের ভেতরে কোনো বেসামরিক নাগরিককে লক্ষ্য করে হামলা চালায়নি। তিনি জানান, সন্ত্রাসীদের ক্ষেত্রে পাকিস্তান কোনো বিভাজন মানে না এবং ভালো বা খারাপ তালেবান এমন ধারণাও নেই। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, আফগান তালেবান সরকারকে সংস্থা হিসেবে নয়, রাষ্ট্র হিসেবে সিদ্ধান্ত নিতে হবে এবং প্রশ্ন তোলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের স্থায়িত্ব নিয়ে। এবার খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে 10 জনের দলে পরিণত হওয়া বার্সেলোনাকে বিধ্বস্ত করেছে চেলসি। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে 3-0 গোলের জয় পায় ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। খেলার 27 মিনিটে জুলিয়াস কুন্ডের আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। 44 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে অধিনায়ক রোনাল্ড আরাউজো মাঠ ছাড়লে আরেকটি ধাক্কা খায় বার্সেলোনা। বিরতির পর খেলায় 55 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এস্তেভাও। খেলার 73 মিনিটে শেষ গোলটি করেন লিয়াম ডেলাফ। আরও 3 বার বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইড কিংবা হ্যান্ডবলের কারণে গোল পায়নি অ্যানজো মারিস্কার দল চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অন্য ম্যাচে জয় পেয়েছে জুভেন্টাস ও নাপোলি, তবে বায়ার লেভারকুজেনের কাছে হেরেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচ সেরা প্রথম নিশাঙ্কার অপরাজিত 98 রানে ভর করে জিম্বাবুকে 9 উইকেটে হারিয়ে ত্রিদেশীয় টি20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখল শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডিতে রাতের এই ম্যাচে প্রথম ব্যাট করে 5 উইকেটে 146 রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ 37 রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। জবাবে 22 বল হাতে রেখে 1 উইকেটে 148 রান তুলে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। 58 বলে 98 রানে অপরাজিত থাকে নিশাঙ্কা। এই জয়ে 3 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে ফাইনালে খেলার আশা টিকিয়ে রাখল লঙ্কানরা। আর 4 ম্যাচ সমান পয়েন্ট নিয়ে রান রেখে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে জিম্বাবুয়ে। 3 ম্যাচে 3 জয় আগে ফাইনালে উঠে গেছে পাকিস্তান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। রাজধানীর কোরাইল বস্তিতে ভয়াবহ আগুনে 1500 ঘর পুড়ে ছাই, হতাহত হয়নি কেউ, খোলা আকাশের নিচে শত শত পরিবার। রাতে গণভোট অধ্যাদেশের গ্যাজেট প্রকাশ, সংসদ নির্বাচন এবং গণভোটের কেন্দ্র একই হবে, ব্যালট পেপার হবে আলাদা।
ভবিষ্যতে দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হবে না, ঠাকুরগাঁয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল। বাংলাদেশে প্রায় 6 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়ার আশঙ্কা বিশ্বব্যাংকের, ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টির তাগিদ। এবং হবিগঞ্জ ও শেরপুরের সীমান্তবর্তী এলাকায় ঝেঁকে বসেছে শীত, ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত, সড়কে বাড়ছে দুর্ঘটনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।